স্বাগত এখন প্রকাশে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন রাষ্ট্র সংস্কারের আমূল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণমানুষের মধ্যে, তখন আশা ভরসার কেন্দ্রে চলে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তার কাছে আমরা জানব এই চলমান যে সংস্কার, এই আলোচনার অগ্রগতি এবং এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগতম আজকের এখন প্রকাশে। অনেক ধন্যবাদ। শুরুতে আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে জুলাই সনদের অগ্রগতি। গেল 1 আগস্ট যখন আপনাদের এই ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সবশেষ অধিবেশন যখন হলো, তখন আপনারা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠাবেন এবং তার ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত হবে, যেখানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। প্রশ্ন হলো যে এই জায়গায় এই সনদে কী কী থাকছে, আপনারা যে সনদটা বা যে খসড়াটা যা রাজনৈতিক দলের কাছে পাঠাবেন, আর দ্বিতীয়ত কবে স্বাক্ষর হতে যাচ্ছে এই বহুল আলোচিত জুলাই সনদ? আমরা জানি যে সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে, কারণ যে গণঅভ্যুত্থান হয়েছে গত বছর, তার থেকে মানুষের মধ্যে প্রবল আকাঙ্ক্ষা জেগেছে রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের। তো এই জনমতের প্রতি, জনগণের দাবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এই সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে। প্রথম গঠন করেছে 6টা সংস্কার কমিশন, যার মধ্যে অন্যতম হলো যেগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন। তো এরকম 6টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এই সংস্কার কমিশনগুলো গত ফেব্রুয়ারির মধ্যে তাদের রিপোর্ট এবং অনেকগুলো সুপারিশ তারা জমা দিয়েছে। এই 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্টগুলো জমা দেওয়ার পর সরকার একটা ঐকমত্য কমিশন গঠন করেছে। ঐকমত্য কমিশনের প্রধান হলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর এর সহসভাপতি করা হয়েছে প্রফেসর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, এবং প্রথম 6টা সংস্কার কমিশনের যারা প্রধান ছিলেন তাদেরকে নিয়েই এই ঐকমত্য কমিশন গঠন করা হয়। এবং ঐকমত্য কমিশনের যেটা ম্যান্ডেট দেওয়া হয় তা হলো এই 6টা সংস্কার কমিশনে যে সকল সুপারিশ করা হয়েছে, এই সকল সুপারিশগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা, সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা। তা আমরা যেটা করেছি সেটা হলো, আমরা এই 6টা সংস্কার কমিশনের যে সকল সুপারিশগুলো ছিল তার থেকে 166টা সুপারিশ আমরা নিয়ে আমরা একটা স্প্রেডশিট তৈরি করেছি এবং এই স্প্রেডশিটটা আমরা 30-এর অধিক রাজনৈতিক দলের কাছে প্রেরণ করেছি তাদের মতামত চেয়ে। কোনগুলোর বিষয়ে 166টার বিষয়ে কোনগুলোর বিষয়ে তারা একমত, কোনগুলো বিষয়ে তারা একমত নয়, এবং কোনগুলো বিষয়ে আংশিকভাবে একমত। রাজনৈতিক দলগুলোর কাছে এগুলো প্রেরণ করার পর তারা সবগুলো রাজনৈতিক দলেই তাদের মতামত দিয়েছে এবং মতামত দেওয়ার পর ওর প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে, 30টার বেশি রাজনৈতিক দলের সাথে এককভাবে বসেছে। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সেখানে তো আমরা দেখলাম যে প্রথম এবং দ্বিতীয় দফায় 50টার বেশি অধিবেশন হয়েছে। হ্যাঁ, আমরা প্রথম কতগুলো রাজনৈতিক দলের সাথে 3 দিন বসছি, কতগুলো রাজনৈতিক দল 2 দিন বসছি, এবং প্রত্যেকটা দলের সাথে 1 দিন করে আমরা বসছি। তো এই যে এটাকে দ্বিতীয় দফা বলা যায়। প্রথম দফা হলো যে আমরা যে তথ্যগুলো পেয়েছি স্প্রেডশিটের মাধ্যমে। তো দ্বিতীয় দফা আমরা এককভাবে যখন বসছি তার থেকে 60টার বেশি বিষয়ে ঐক্যমত আমরা উপনীত হতে পেরেছি, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তারপরে আমরা তৃতীয় দফা বলতে পারি। আমরা তৃতীয় দফা আমরা যেটা করেছি সেটা হলো সবগুলো রাজনৈতিক দলের, 30টা মতো রাজনৈতিক দলের সাথে সম্মিলিতভাবে বসেছি। ওটা 23টা অধিবেশন আমরা দিনের সারাদিন ধরে দিনব্যাপী আমরা আলোচনা করেছি। ওর থেকে 20টার মতো 20টা বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। তার প্রায় অর্ধেকের মতো ক্ষেত্রে ডিসেন্ট দিয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। তো এগুলো নিয়েই তো এই পরবর্তীতে 80টার একটু বেশি, 80-82টা বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। এগুলোই আমাদের সনদের বিষয়বস্তু হওয়ার কথা। আমাদের জুলাই জাতীয় সনদ, এটার এগুলোর ভিত্তিতে যে ঐক্যমত্য পৌঁছেছে তার ভিত্তিতে এগুলো স্বাক্ষরিত হওয়ার কথা। আমরা বুঝতে যাচ্ছিলাম যে এই সনদটা কবে হচ্ছে, আর সবশেষ আমরা এটা শুনেছি যে মোটামুটি 19 থেকে 20টা বিষয়ে মৌলিক 20টা বিষয়ে যেই ইস্যুটা পরে এসছে সেটা হলো এগুলো কীভাবে বাস্তবায়িত হবে।
এগুলোর আইনি বাধ্যকতা কীভাবে সৃষ্টি করা যাবে। এখন এটাই আমাদের অগ্রাধিকার হয়ে গিয়েছে, এগুলোর বাস্তবায়ন, এগুলো আইনি ভিত্তি দেওয়া। তো এই জন্য আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করছি। আলাপ আলোচনা করে আমরা কোনটা হতে পারে সবচেয়ে ভালো, আমরা মানে সেই আলোচনায় যাব। এমনি কি কোনো লক্ষ্য আপনারা নির্ধারণ করেছেন যে জুলাই সনদের জন্য নির্ধারিত কোনো তারিখ? এর মধ্যে আমরা দেখলাম যে আপনাদের কমিশনের মেয়াদ আরো 1 মাস বাড়ানো হয়েছে। আমাদের তো আকাঙ্ক্ষা ছিল আমরা আগামীকালকার মধ্যে, মানে 15ই অগাস্টের মধ্যে আমরা এটা শেষ করব। কিন্তু যেহেতু এগুলো কীভাবে বাস্তবায়িত হবে, আইনি বাধ্যকতা সৃষ্টি করা হবে, এই প্রশ্ন এসছে, তাই আমাদের বিশেষজ্ঞ মতামত নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো আমরা বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করছি, তাদের সুপারিশ নিচ্ছি এবং তার ভিত্তিতে আমরা কোনটা হবে সঠিক পদ্ধতি এগুলো বাস্তবায়নের, আইনি বাধ্যকতা সৃষ্টি করার। তো এই তাদের বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে আমরা রাজনৈতিক দলের সাথে আপনারা সিদ্ধান্ত নেব। আমরা ওই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আপনাকে অনেক প্রশ্ন করব। যেইটা মানে আমরা যেটা দেখছি যে এই সংস্কারের আলোচনাটা যখন শুরু হয়েছে, বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে, মানুষ অনেক কিছু নিয়ে কৌতূহলী হচ্ছে। তার মধ্যে এই যে নোট অফ ডিসেন্ট, এই শব্দটা কি, এই ব্যাপারেও কৌতূহলী তাদের, মানে তারা জানতে চায় যে আসলে, মানে আপনি কি একটু বলতে পারেন যে নোট অফ ডিসেন্ট ব্যাপারটা কি? আর এই নোট অফ ডিসেন্ট যেটা বলা হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি যে তারা এই ব্যাপারে একমত না, এরকম কিছু। তো যারা এই নোট অফ ডিসেন্ট দিচ্ছে, তারা কি পরবর্তীতে এই যে সংসদে এলে তারা কি সেগুলো বাস্তবায়নের জন্য কি বাধ্য থাকবে বা বাস্তবায়ন করবে কিনা? এই প্রশ্নটাই উঠেছে। আপনি যে প্রশ্নটা তুলছেন, এই প্রশ্নটাই উঠেছে, এবং এই প্রশ্নটা উঠেছে এই জন্য সবাই চায় আমরা এত সময়, এত শ্রম, এত যে নিবেদিত প্রচেষ্টা, আমাদের রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সাথে এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা ঐক্যমত্য কমিশন এবং যেই সকল কমিশনগুলো সুপারিশ দিয়েছে ওই যে প্রথম ধাপে, তো এইগুলো এতগুলো যেন বৃথা না যায়, সেই জন্যই প্রশ্ন উঠেছে কিভাবে এগুলো বাস্তবায়িত হবে এবং কিভাবে এগুলোর আইনি একটা বাধ্যকতা সৃষ্টি করা হবে। তো সে নিয়েই এখন আমাদের, সেটার উপরে আমরা এখন নিবিষ্ট। আমরা যে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার চেষ্টা করছি, এবং ডিসেন্টটা হলো যে কিছু কিছু দল যে কোনো মৌলিক সংস্কারের বিষয়ে তাদের দ্বিমত আছে, তারা একমত নয়। তো তারা তাদের দ্বিমত দিয়েই, ডিসেন্ট মানে দ্বিমত, ওই যে কনসেন্টের বিপরীত, হ্যাঁ, তারা একমত নয়, এই বিষয়টা তারা সুস্পষ্ট করে তারা যে আমাদের যেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে তারা সম্মত। তো এখন তো আমি আশা করি যে এই সম্মতি, এই যে ঐক্যমত্যে পৌঁছেছি আমরা, এগুলো কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি, অধিকাংশ দল এতে একমত। হ্যাঁ, কয়েকটা দল দ্বিমত প্রকাশ করেছে। তো আমরা আশা করব যে গণতান্ত্রিক যেই পদ্ধতি, যে গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের মতামত অন্যরা মেনে নেয়। তো আমরা আশা করব যে যারা দ্বিমত প্রকাশ করেছে, যারা ডিসেন্ট দিয়েছে, তারাও এটা মেনে নেবে, এবং এটাকে কীভাবে বাধ্যবাধকতা সৃষ্টি করা যায়, আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করা যায়, সেই কাজটাই আমরা এখন করার চেষ্টা করছি। জি, মানে একটা ব্যাপার আসছে যে এই জুলাই সনদ, মানে রাজনৈতিক দলগুলো যেটা বলতেছে যে তারা এই আগামী পার্লামেন্টের আগেই, অর্থাৎ এখনই এইগুলোর বাস্তবায়ন চাইছে, কেউ কেউ পরবর্তী পার্লামেন্টে। আপনারাও এরকম একটা কথা বললেন। আসলে বাস্তবায়নটা আসলে কি করা যায়, এ নিয়ে আপনার কাছে অনেক প্রশ্ন করব। তার আগে যাচ্ছি বিরতিতে। দর্শক দেখছেন এখন প্রকাশ, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন এখন প্রকাশ। আজকের এখন প্রকাশে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। কথা বলতে বলতে বৃষ্টি চলে এলো। যেটা আমরা কথা বলছিলাম বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে, দলগুলো বিশেষ করে কয়েকটি দল এরকম বলছে যে যদি বাস্তবায়ন না করা হয় তাহলে এটা সংস্কার না, এটা হবে সংশোধন। এবং বাংলাদেশের ইতিহাসে তারা রেফারেন্সটা আনছে যে অনেক সংশোধনী আদালত কর্তৃক সেটা বাতিল হয়ে গেছে। তা এখন মানে আপনারা যেটি দেখা যাচ্ছে যে এর আগে বলছেন যে আপনাদের এটি এখতিয়ারে ছিল না, জুরিসডিকশনের মধ্যে পড়ছিল না, যদি না পড়ে
তাহলে মানে এত সময় ক্ষেপণ মানে আপনারা কেন করলেন? আপনারা কি মানে মনে করেন যে মানে এটা দীর্ঘসূত্রিতা হয়ে গেছে? না, আমি মনে করি না। আমাদের এটা একটা প্রক্রিয়া। আমরা আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কতগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছবো। তার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হবে, জুলাই জাতীয় সনদ প্রণীত হবে এবং স্বাক্ষরিত হবে এবং ওটা বাস্তবায়িত হবে। কিছু রাজনৈতিক দল বাস্তবায়ন করবে, কিছু সরকার বাস্তবায়ন করবে, বিভিন্ন প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে, যেমন নির্বাচন কমিশন। এরপরে প্রশ্ন উঠেছে এগুলোর আইনি বাধ্যবাধকতা দেওয়া এবং বাস্তবায়নটা নিশ্চিত করা। তো সেই কাজটা আমরা গুরুত্বপূর্ণ কাজটা করছি। হ্যাঁ, যে হয়তো আইনি বাধ্যবাধকতা যদি সৃষ্টি করা না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া এবং পদ্ধতি যদি সুস্পষ্ট না করা হয় তাহলে বাস্তবায়িত নাও হতে পারে। তো এটা গুরুত্বপূর্ণ। ঐক্যমত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা তার একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা সেই কাজটা করার চেষ্টা করছি এবং রাজনৈতিক দলগুলো এটা ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছার ব্যাপারে আমরা যতটুকু দেখেছি আগ্রহী। তো এই নিয়ে আমরা বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে আমরা বসবো, তাদের সাথে বসে আশা করি যে ব্যাপারেও একটা ঐক্যমত্যে। মানে এখন আপনারা এই যে তৃতীয় দফায় হয়তো বসতে যাবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে, অথচ যখন দ্বিতীয় দফার শেষ যখন হচ্ছিল তখন আপনারা বলছেন যে এটা আপনাদের যে জুরিসডিকশন বা কার্যসূচির মধ্যে পড়ে না। এখন আবার আপনারা এটা বসতে যাচ্ছেন এবং শুরুতে আপনারা যখন বিভিন্ন স্প্রেডশিট রাজনৈতিক দলগুলোর কাছে দিচ্ছিলেন তখন কিন্তু সেখানে বাস্তবায়নের প্রায় 6টি প্রক্রিয়া উল্লেখ ছিল। নিশ্চয়ই মানে সেটা আপনি আরও ভালো জানবেন আমার কাছ থেকে। তো এই কমিশনের কি এখানে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব, কোনো চাপ আছে কমিশনের উপর? না, কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে, কমিশনের উপর কোনো চাপ নেই। আমরা আমাদের বিবেক, বুদ্ধি, বিবেচনা, আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কাজ করে আসছি এবং ভবিষ্যতে তা করব। তো এখন যে আমার মনে হয় ওই যে সঙ্গতভাবে যে দাবিগুলো উঠেছে যে এটার একটা আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করা এবং যাতে এটা শুধু একটা নিতান্ত ডকুমেন্টে, নিতান্ত একটা দলিলে ওই যে দলিলে পর্যবেসিত না হয় এবং এটা সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়, এটা নিশ্চিত করার জন্য এই দাবি উঠছে এবং এই কাজটা আমরা করার চেষ্টা করছি। আমরা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যাতে যেই সিদ্ধান্তই হয়, যে বিষয়ে ঐক্যমত্য হয়, এটার ভিত্তিটা হবে শক্ত এবং এটা দিয়ে কোনো এই যে এটার ব্যাপারে কোনো দুর্বলতা থাকবে না, এবং এটা বাস্তবায়ন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য। এটা বাস্তবায়ন কখন, মানে এই নতুন সংসদ গঠিত হলে তারপরে হলে ভালো হয় নাকি এখন হলে ভালো হয়? ঐক্যমত্য কমিশন কি মনে করে? তাদের ওটাই তো বিষয়। আমরা যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করব বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। আমাদের এই ব্যাপারে কোনো রকম সুস্পষ্ট আমাদের অবস্থান নেই। আমরা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা কোনটা ভালো প্রক্রিয়া, কোনটা ভালো পদ্ধতি, সঠিক পদ্ধতি, কোনটা জুৎসই পদ্ধতি, সেটার ব্যাপারে আমরা তাদের মতামত নিয়ে তার ভিত্তিতে আমরা আলোচনা করব। ওই ব্যাপারেই তো ওই যে ঐক্যমত্য হবে, এটা কখন কিভাবে এগুলো বাস্তবায়িত হবে। আচ্ছা, এই যে ঐক্যমত্য কমিশন এই কথাগুলো সবসময় বলেছে, আমরা দেখেছি সরকারেরও মানে এরকম একটা অবস্থান যে মানে সবাই যেটা বলে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যা বলে সে তার ভিত্তিতে কাজ করার একটা এই একই সুর দেখা যায়। মানে এরকম একটা প্রশ্ন আসছে যে এই সরকার এক ধরনের এনজিও সরকার, যদি আরও বেশি আত্মবিশ্বাসী কোনো সরকার হতো তাহলে এই জিনিসগুলো বাস্তবায়ন করা সহজ হতো, দ্রুত হতো। কারণ রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, সেই সঙ্গে সঙ্গে তো এই গণভ্যুত্থান যারা ঘটিয়েছে সেখানে শহীদ পরিবার আছে, আহত পরিবার আছে, গণমানুষেরও মতামত আছে। মানে আপনার কাছে কি তাই মনে হয়? প্রথমত আমরা সরকারের অংশ নই, ঐক্যমত্য কমিশন সরকারের অংশ নই। আমরা সরকারি কর্মকর্তাও নই এবং আমাদের কেউ আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজটা করছি। তো আমরা সরকারকে সহায়তা করছি। তো সরকারের দুর্বলতা সবলতা এ নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত থাকতে পারে। তো আমরা আমাদের কাজটা করছি, তো এই সরকার তার কাজটা করছে এবং আশা করি করবে। তো আমরা আমাদের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা সরকার ওই যে চাপিয়ে দিতে পারত এবং তখনও প্রশ্ন উঠত
আবার সরকার যেই পদ্ধতিটা গ্রহণ করেছে এবং আমাদেরকে যে কাজটা করার জন্য সরকার আহ্বান জানিয়েছে সেটা হলো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য। তো এটাই তো টেকসই হওয়ার কথা, যে কিছু চাপিয়ে দেওয়ার পরিবর্তে যারা অংশীজন আছে, যারা গুরুত্বপূর্ণ অংশীজন আছে, তাদের মতামতের ভিত্তিতে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় ওটাই গ্রহণযোগ্য হবে, ওটাই টেকসই হবে, ওটাই বাস্তবসম্মত হবে। তো সরকার এই কাজটাই করার চেষ্টা করছে। তো আমি তো এটাকে সঠিক মনে করি। আপনারা সরকারের অংশ না, এটা ঠিক আছে। আপনারা বলছেন যে আপনাদের মধ্যে যেমন আপনিও মানে বিনা পারিশ্রমিকে এই ঐকমত্য কমিশনে আপনি সময় দিচ্ছেন, এবং আগের কমিশনেও নির্বাচন কমিশন, ওইটা নিয়েও আপনাকে আমরা প্রশ্ন করব। কিন্তু মানে আপনাদের সামনে এই যে অনেক মানুষ যে তাকিয়ে আছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, একটা বিরাট জনতার অংশ, এরপরে এই গণঅভ্যুত্থানে যারা পরিবারের সদস্য হারিয়েছেন, আহতরা, মানে আপনার কাছে কি মনে হয় এই সংস্কার নিয়ে প্রশ্ন উঠলে তো মানে আপনাদের বিরুদ্ধেই উঠবে নাকি? উঠতে পারে, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত থাকবে। তবে আমরা সর্বদাই মনে রাখার চেষ্টা করেছি আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের যে কমিশনগুলো গঠিত হয়েছে, যে সকল 11টা কমিশন গঠিত হয়েছে এবং এরপরে যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, এটাই রক্তের ঋণ শোধ করার জন্যই গঠিত হয়েছে। মানুষের মধ্যে যে প্রবল আকাঙ্ক্ষা যে নেভার এভার গেইন, যে স্বৈরাচার আমাদের উপর জেঁকে বসেছিল এবং এতগুলোর প্রাণহানি ঘটিয়েছে, এতগুলো ব্যক্তিকে আহত করেছে, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই জন্যই কিন্তু এই কমিশনগুলো গঠিত হয়েছে। এবং সেই বিষয়টা আমাদের প্রতিদিন, অন্তত আমি বলবো আমার মনে প্রতিদিন এই বিষয়গুলো আমার সামনে, এই দৃশ্যগুলো আমার সামনে ভাসে প্রতিদিন। এবং আমি নিশ্চিত আমার সহকর্মীরা যারা ঐক্যমত্য কমিশনে আছে, যারা বিভিন্ন সংস্কার কমিশনে আছে, তারা যেই সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছে এগুলো রক্তে ভেজা, সেই শহীদদের রক্তে ভেজা, ওই যে তাদের ঋণ শোধ করার জন্য এই সকল প্রস্তাবগুলো। এবং আমরা যে কাজটা করার চেষ্টা করছি, আমাদের তাদের আত্মত্যাগটা যেন বৃথা না যায় এবং আবার যেন যে স্বৈরাচারের যেন পুনরাবির্ভাব না ঘটে, সেই জন্য এই কাজটা আমরা প্রতিদিন এই বিষয়টা মনে রাখছি এবং আমাদের মনে এটা জাজ্জল্যমান। আমাদের সামনে, অন্তত আমার সামনে আমি বলতে পারি আমাদের সহকর্মীদেরও এটা কিন্তু এই দায়বদ্ধতা প্রত্যেকের মধ্যে আছে। যেটা এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে মানে শাহাবুদ্দিন সরকার, যেটি প্রথম যে তত্ত্বাবধায়ক সরকার, তারা 3 মাস ছিলেন দায়িত্বে। এর মধ্যে তারা 29টা টাস্ক ফোর্স গঠন করেছে। 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। তো এই যে এখন যে প্রশ্নটা আসলো যে সরকার এখন যেটি ঘোষণাপত্রেও বলেছে যে পরবর্তী সরকার এই সংস্কারগুলোর বাস্তবায়ন করবে, এক ধরনের যেই জাতীয় সংসদ ভবনে এখানে কিন্তু ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আপনার কাছ থেকে মন্তব্য নেই, আপনি বলছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, আপনি সরকারের ওইভাবে অংশ না, কিন্তু মানে তারা কি প্রশ্নের সম্মুখীন হবে না এখন যদি তারা মানে এইগুলো বাস্তবায়ন করে যেতে না পারে? যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারে, এটাই গণতন্ত্র, এটাই হলো বাকস্বাধীনতা। তো এই প্রশ্ন তো উঠতেই পারে। তো আমি বিশ্বাস করতে চাই যে সরকার, এবং আমি দ্বিধাহীনভাবে বলতে পারি আমাদের প্রধান উপদেষ্টা সর্বতভাবে চেষ্টা করছেন যে সত্যিকার অর্থে আমরা যেন এই যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করার জন্য তিনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন এবং সেই জন্য এই কমিশনগুলো গঠিত হয়েছে, সেই জন্য এই দায়িত্বগুলো আমাদের উপর পড়েছে এবং আমরাও সর্বতভাবে চেষ্টা করছি। তো এখন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অভিমত থাকতেই পারে, এটাই হলো গণতন্ত্র। তো আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি আমরা সম্পূর্ণ নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে এই কাজটা করছি এবং ইতিহাস এটা অবশ্যই বিচার করবে। তো আমাদের বিবেক পরিষ্কার। মানে ইতিহাসের কথা তুললেন আপনি, মনে হচ্ছে যে ইতিহাসটা কিছুটা অসমাপ্ত থেকে যাচ্ছে, এরকম মনে হয়? না, আমার মনে হয় ইতিহাসটা তো একটা বিকাশ সমান। তো ইতিহাসটা তো কতগুলো ঘটনা ঘটেছে এবং পরে ইতিহাসবিদরা এগুলো বিশ্লেষণ করবে, এগুলোতে ন্যারেটিভ দেবে
এগুলোর বয়ান, বিভিন্ন বয়ান দেবে। আমি নিশ্চিত আমরা যে কাজটা করেছি এর স্বীকৃতি যে এগুলো একটা আন্তরিকতার সাথে, সততার সাথে এবং এই তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেই লক্ষ্যেই আমরা এই প্রচেষ্টাটা চালিয়েছি। আমি বিশ্বাস করতে চাই যে এইভাবে আমরা ইতিহাসে চিত্রায়িত হব, কারণ আমরা যে কাজটা করছি এটা কোনো খাদ নেই, এতে কোনো উদ্দেশ্য নেই, এটা কোনো পক্ষপাতের কথা উঠছে। মানে আপনাদের যেটি মানে ঐকমত্য কমিশনে যেটা সাংবাদিকরা যারা বাইরে থেকে কভার করেছে কিংবা মানুষেরা যেভাবে দেখেছে, তাতে দেখা গেছে যে আপনাদের মতের সাথে মানে মনে হচ্ছিল যে আপনারা প্রধান যে তিনটা শক্তি বিএনপি, জামাত এবং এনসিপি বর্তমানের রাজনীতির মাঠে যদি আমরা সেভাবে ধরি, যে জামাত, এনসিপি বা এদের দাবিগুলোর সাথে আপনারা মোটামুটি একমত, বা সেটাতে বা আপনাদের কথাগুলোর সাথে তাদের এক ধরনের ঐক্যমত দেখা যেত, কিন্তু শেষমেশ আপনারা আবার মানে বিএনপি যেখানে যায় সেখানে গিয়ে আবার মানে একমত হয়ে যেতেন। মানে এই ধরনের কোনো পক্ষপাত কিংবা চাপ এটা কি ছিল? না, আমি বিনা দ্বিধায় বলতে পারি আমরা বাস্তবতাকে বিবেচনা নিয়ে আমরা একটা ঐক্যমত্য, আমাদের 30টা দল ছিল তাদের মধ্যে ঐক্যমত্য অধিকাংশ দল, এবং যেইগুলোই আমাদের সনদে অন্তর্ভুক্ত হবে ওভারওয়েলমিং মেজরিটি এতে একমত হয়েছে। শুধু বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি নয়, আমরা সর্বতভাবে, এবং ঐক্যমত্য সৃষ্টি করা এটা চারটিখানি কথা নয়, এবং এটা অনেকটা আমরা ওই যে ইংরেজিতে বলতে গেলে ড্যান্সিং অন দ্য রোপ, একটা এই যে দড়ির উপর দিয়ে হাঁটার মতো। এবং এটা একটা জটিল প্রক্রিয়া, এটা দুরূহ প্রক্রিয়া, এটা সহজ নয়। এই দলগুলোর মতের পার্থক্য আছে, পথের পার্থক্য আছে, তাদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, এবং তাদের সুস্পষ্ট সুনির্দিষ্ট তাদের অবস্থান আছে বিভিন্ন বিষয়ে। তো এইগুলোর সবগুলোকে একত্রিত করে কতগুলো বিষয়ে, মৌলিক বিষয়ে, এবং কতগুলো বিষয়ে তো মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানা, প্রধানমন্ত্রীর মেয়াদে সুনির্দিষ্ট করা, তারপরে সংসদের উচ্চকক্ষ, তারপরে পিআর পদ্ধতি, নারীর প্রতিনিধিত্ব, যদিও সেখানে যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল সেখানে আমরা পৌঁছতে পারি নাই। তো এই অনেকগুলো ক্ষেত্রে কিন্তু এই যে ক্ষমতার ভারসাম্য, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কীভাবে তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গড়তে হবে, এবং যে আমি আদালতে গিয়েছি, আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, কিন্তু কীভাবে গড়তে হবে এগুলো নিয়ে অনেকগুলো বিষয় নিয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, অনেক পরিবেশন করেছে। কিন্তু এইখানে যে প্রশ্নটা আসছে যে আপনারা কিন্তু মৌলিক বিষয় বললেন, মৌলিক বিষয়গুলো পরে আলাদা করলেন, এবং সেগুলো নিয়ে দ্বিতীয় দফার অধিবেশনগুলো মূলত মৌলিক বিষয় নিয়েই ছিল। সংস্কার প্রস্তাব নিয়ে আপনারা আলোচনা শুরু করলেন, এবং দ্বিতীয় যে অধিবেশন সেখানে শুধু মৌলিক সংস্কার, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষে পেয়ার, নারী আসন, হ্যাঁ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, ক্ষমতার ভারসাম্য, এগুলো নিয়ে আপনারা আলোচনা করলেন। মানে এই যে সময় বেশি ক্ষেপণ হয়ে গেল না, মানে এগুলো কি শুরু থেকেই করা যেত না? আমরা তো মায়ের পেট থেকে এসেছি, ভূমিষ্ঠ হয়েছি। আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা কি দৌড়াতে পারতাম? দৌড়াতে পারতাম না। আমাদের একটা পর্যায়ে হামাগুড়ি দিতে হইলো, তারপরে আস্তে আস্তে হাঁটি পাপা করে হাঁটতে হইলো, তারপরে শেষ পর্যন্ত একটা পর্যায়ে এসেছি যখন আমরা দৌড় দিতে সক্ষম হয়েছি। আপনি যদি এটার উপরের তলায় যেতে চান, আপনি কি লাফ দিয়ে যেতে পারবেন? সম্ভব না। তো আপনাকে এটা ধাপে ধাপে যেতে হবে। তো ঠিক তেমনিভাবে এই সংস্কার প্রস্তাবগুলো ধাপে ধাপে যেতে হবে। আমরা অপেক্ষাকৃত সহজগুলো দিয়ে শুরু করেছি, এবং এটাই একটা পদ্ধতি, প্রচলিত পদ্ধতি এবং জুৎসই পদ্ধতি এই সংলাপের এবং ঐক্যমত্যে পৌঁছার। সহজগুলো দিয়ে ঐক্যমত্যে পৌঁছার, আস্তে আস্তে জটিলগুলো এবং যেগুলোতে মতপার্থক্য আছে, ব্যাপক মতপার্থক্য আছে, তো সেখানে গিয়েছি। তো আমার তো মনে হয় আমি এই যে এখন যদি পেছনের দিকে তাকাই, আমি তো মনে করি আমাদের পদ্ধতিটা সঠিকই ছিল। এর চেয়ে ভালো পদ্ধতি এখনও আমরা চিন্তা করতে পারি না, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি হতে পারত। ধাপে ধাপে আমরা পর্যায়ে গিয়েছি, জটিল, শক্ত এবং মৌলিক বিষয়ে আমরা সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়াটাও তো ধাপে ধাপে, সেটাও তো ঠিক। এখন সেখানেও মতপার্থক্য আছে।
কিছু কিছু হয়তো পরে, কিছু কিছু আগে, এবং কিছু কিছু যেগুলো আগে করা সম্ভব সেগুলো যেন আগে আগে বাস্তবায়ন করা হয়। আমি যেটা বিশ্বাস করতে চাই, আমাদের রাজনীতিবিদরাও তো দেশপ্রেমিক, এদেশের মানুষ, তারাও তো দেখেছে যে আত্মত্যাগ, এবং তারাও স্বজন হারিয়েছে, তারাও ওই যে মাঠে ছিল, তারাও ওই যে বন্দুকের সামনে, গুলির সামনে তারা দাঁড়িয়েছিল, তাদের স্বজনরা দাঁড়িয়েছিল। তো আমরা এটাতে ভুলতে পারি না, ভুলবো না। তো আমি নিশ্চিত তাদের মধ্যেও আছে, এবং সেই সব বিষয় বিবেচনা নিয়েই আমি বিশ্বাস করি যে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছতে পারবো। মানে আপনারা ঐকমত্যের ক্ষেত্রে, ঐকমত্য যে কথাটা, মানে যে কোনো কিছু, এই যে জাতীয় সংসদ আছে, এখানেও যদি কোনো বিল, কোনো আইন যদি পাশ হয়, সেটা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অথবা 2/3 ভিত্তিতে এই সংশোধনী, এরকম কিন্তু বিষয়গুলো সারা পৃথিবীতে, ওটাই গণতন্ত্র। কিন্তু আপনারা এই যে যখন এই আলোচনাগুলো যখন আসলো ঐকমত্য কমিশনের, তখন আপনারা বলছেন ঐকমত্যের ভিত্তিতে। মানে এইটা আসলে মানে ঐকমত্য তো সবাই একমত হবে তা নয়। ঐকমত্য হইল আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যকের একমত। তো আমরা ওভারওয়েলমিং মেজরিটি যারা একমত হয়েছে, তাদের সেগুলোর ভিত্তিতে সেগুলোর ভিত্তিতে কি খসড়া হচ্ছে 60টার বেশি, ওগুলো তো সবাই একমত। আর 20টা যেখানে মৌলিক সংস্কার, সেখানে যে অধিকাংশ ওভারওয়েলমিং মেজরিটি, এবং যে গণতন্ত্র বহুলাংশে রুল অফ দি জনগণের সম্মতির, মানে সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো তাই বলে যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরও মতামত উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তো আমরা ওভারওয়েলমিং মেজরিটির ভিত্তিতে এই ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করেছি, এবং আমি বিশ্বাস করতে চাই যে যাদের দ্বিমত আছে, মত পার্থক্য আছে, তারা মেনে নেবে, এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে তারাও এগিয়ে। মানে তারা তো অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারপর নোট অফ ডিসেন্ট দিতেই পারে, তাদের মত পার্থক্য, কিন্তু অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে, যে যেখানে সবাই, এতগুলো দল তারা একমত হয়েছে, ওভারওয়েলমিং মেজরিটি এবং অধিকাংশ দল, তার ভিত্তিতে আমি আশা করি তারা এগুলো মেনে নেবে, এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে তারা সম্মত হবে। আমরা একটু মাইক্রো আলোচনায় যাই, যেটা হলো যে যেমন আপনারা বা যেটা ঐকমত্য হয়েছে যে সংসদ হবে দ্বিকক্ষের, অর্থাৎ এখন যে সংসদটা আছে এর উপর আবার আরেকটা কক্ষ হবে। মানে এইখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক, এটা তো আপনারা খসড়ায় রেখেছেন, আপনারা বলেছেন বক্তব্যে, যেটা আমরা জানতাম। এই যে দ্বিকক্ষের সংসদের এই যে নির্বাচনটা, এটা কি এখানে হচ্ছে কিনা, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে বিএনপি যে উচ্চকক্ষে পিআর ওরা মানছে না, ওরা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই ক্ষেত্রে তারা যেভাবে উচ্চকক্ষ চাইছে সেটা মেনে নিতে আসলে অসুবিধা কোথায় ছিল? ওটাই তো ঐক্যমত্যের বিষয়। যেমন পিআর পদ্ধতি, যেমন উচ্চকক্ষের ব্যাপারে আমার মনে হয় 2-1টা দল ছাড়া প্রায় সবাই একমত। পিআর, এই যে উচ্চকক্ষ, বিএনপি একমত, কিন্তু মত পার্থক্যটা হলো কী পদ্ধতিতে হবে। যেমন বিএনপি একটা পদ্ধতিতে চেয়েছে, অন্যরা আরেকটা পদ্ধতিতে চেয়েছে। তো এখন আমরা এই যে আমাদের জুলাই জাতীয় সনদে যেটা অন্তর্ভুক্ত করব, যেটা হলো ঐক্যমত্য হয়েছে ডিসেন্ট দিয়ে, যে উচ্চকক্ষ হবে 100 আসন নিয়ে, এবং এটা পিআর পদ্ধতিতে হবে, আনুপাতিক সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে। তো এটা প্রায় সব দলেই এই ব্যাপারে একমত হয়েছে, কয়েকটা দল দ্বিমত আছে। তো আমি আশা করি যারা দ্বিমত করেছে তারাও ওই যে অধিকাংশ দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, এবং আমাদের সেই বীর সেনানীদের, শহীদদের আত্মত্যাগ, যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তারা মেনে নেবে, আমি আশা করি। মানে এখানে বীর সেনানীদের কথা আসছে, যারা জুলাই অভ্যুত্থানের জীবন দিয়েছে, কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি সরকারকে অস্থিতিশীল করবে। পিআর পদ্ধতির বিভিন্ন দিক, ইতিবাচক নেতিবাচক দিক, এবং বর্তমান যে আসনভিত্তিক পদ্ধতি আছে, সেই আসনভিত্তিক পদ্ধতিও আমরা বিশ্লেষণ করেছি। আমরা বিশ্লেষণ করে দেখিয়েছি, যেমন আমাদের গত 4টা নির্বাচন, যেই 4টা নির্বাচনে মোটামুটি গ্রহণযোগ্য বলা যায়। 91 সালের, 96 পরবর্তী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন না, তারপর 2001, 2008, এগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এগুলো মোটামুটিভাবে গ্রহণযোগ্য। এবং এই নির্বাচনগুলোতে 2001 আর 2008-এ
যে যারা ক্ষমতায় গিয়েছে তারা বিরাট সংখ্যক সংখ্যাধিক্য নিয়ে তারা ক্ষমতায় গিয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হতো, যে আমাদের নিম্নকক্ষে এখনকার যে পার্লামেন্ট আছে সেই কক্ষে, তাহলে কেউ কিন্তু মেজরিটি পেত না। সেটা তো একটা সমস্যা। হ্যাঁ, তো ওটাই হলো সমস্যা, পিআর পদ্ধতির ওটাই হলো সমস্যা। অর্থাৎ যে স্থিতিশীলতা, সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থেকে যাবে, ওই যে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন সৃষ্টি, মানে কেউ মেজরিটি পাবে না, মানে প্রধানমন্ত্রীর উপর মানে সরকার গঠন করতেও সমস্যা হবে। হ্যাঁ, সরকার গঠন করতে সমস্যা হবে। আর সরকার যারা সরকার গঠন করবে তারাও ছোট ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে, জিম্মি হয়ে যেতে পারে। তো এই কিন্তু আপনারা তো উচ্চ কক্ষেও সংখ্যানুপাতিকের কথা বলছেন না, আমরা বলছি নিম্নকক্ষে যে বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতি থাকা উচিত। কারণ মূলত আমাদের প্রধানমন্ত্রী হবে, মন্ত্রিপরিষদের অধিকাংশ সবাই না হলেও মন্ত্রিপরিষদের সদস্য হবে নিম্নকক্ষ থেকে। তো এই নিম্নকক্ষটা যে বর্তমান যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে হওয়া উচিত, এবং তা না হলে সরকারের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হবে। তো আমরা বলেছি উচ্চকক্ষ যার ক্ষমতা থাকবে অত্যন্ত সীমিত এবং কতগুলো ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে, যেমন সংবিধান সংশোধনের ক্ষেত্রে, সেটা পিআর পদ্ধতিতে আমরা প্রস্তাব করেছি এবং অধিকাংশ দলই এটাতে। অনেকে তো আবার বলছে যে এটা ব্যয়বহুল, তাহলে দুর্বল যদি হয় উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষের দরকার কি? কিন্তু দুর্বল মানে নিম্নকক্ষের তুলনায় দুর্বল, কিন্তু আলটিমেটলি নিম্নকক্ষই উইল প্রিভেইল। কিন্তু যেটা উচ্চকক্ষের উদ্দেশ্য হলো, যেমন একটা বড় উদ্দেশ্য হলো যে সংবিধান সংশোধনের ব্যাপারে যেন তড়িঘড়ি করে কিংবা আবেগের দ্বারা বশবর্তী কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবিধান সংশোধন না করা হয়। এবং উচ্চকক্ষ হলে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হলে সে ব্যাপারে একটা বাধা সৃষ্টি করবে, যাতে যেমন পঞ্চদশ সংসদ নেই, সম্পূর্ণ একতরফাভাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটাই বাতিল করা হয়েছে, সম্পূর্ণ একতরফাভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং ওই যে জনগণের মতামত এবং বিশেষজ্ঞদের মতামত এবং একটা বিশেষ কমিটি হয়েছে, কমিটির মতামত উপেক্ষা করে এটা করা হয়েছে। যেটা উচ্চকক্ষে কি তাহলে মানে রাজনীতিকরা থাকবে না? রাজনীতিবিদরা থাকবেন, অন্যরা থাকবেন। এবং উচ্চকক্ষের উদ্দেশ্য হলো যে শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতির বাইরেও যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং সমাজের পিছিয়ে পড়া। তার মানে আপনাদের সুপারিশ হলো নিম্নকক্ষটা এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। এর একটা কারণ আপনি বলছেন যে যাতে সরকারি স্থিতিশীল থাকে, আর উচ্চকক্ষ দরকার যে সংবিধান সংশোধনের মতো সংবিধান সংসদ এবং আইন কানুন যেন যে জনগণের ওই যে আকাঙ্ক্ষা এবং জনগণের এই যে স্বার্থ যেন এগুলো সংরক্ষিত হয়, মানে গণবিরোধী কিছু যাতে না হয়। কিন্তু মানে প্রশ্নটা হলো যে এই যে দ্বিকক্ষ, এই উচ্চকক্ষ, এটা কখন চান? মানে এটা কি মানে এই আগামী নির্বাচনী সেটার ভিত্তিতে হবে? এটাই তো ঐক্যমত্যের প্রশ্ন, এটাই কিন্তু সিদ্ধান্ত হবে যে এগুলো কখন বাস্তবায়ন। আপনার কাছে কি মনে হয়, মানে এই আলোচনাগুলো কি পরে অদূর ভবিষ্যতে করা হবে সেভাবে? আমার কোনো মতামত নেই। বর্তমান সংবিধানকে যদি মানা হয় তাহলে আসলে খুব বেশি এখন বাস্তবায়নের পথ নেই, তাহলে গণভোটে যেতে হবে, অথবা যেটাকে বলা হচ্ছে যে লিগ্যাল ফ্রেম অর্ডার, রাইট, এলএফও। হ্যাঁ, এখন এই জিনিসগুলো কি আসলে সম্ভব, বা এগুলো নিয়ে কেমন আলোচনা হচ্ছে? আমরা যারা আইনজ্ঞ নই, বিশেষজ্ঞদের সঙ্গে তো আপনার কথা বলেছেন, আইনজ্ঞ নই, তাদের কাছে অনেক কিছুই অসম্ভব মনে হতে পারে, আবার অনেক কিছু সম্ভব মনে হতে পারে। কিন্তু আমরা বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি যাতে এগুলোর আইনি ভিত্তিটা শক্তিশালী হয়, কোনো রকম দুর্বলতা যেন না থাকে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন তাদের মতামত দিচ্ছি। তো এই হ্যাঁ, অনেকগুলো বিকল্পের কথা আসছে, বিকল্প নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো আমি আশা করি যে তাদের মতামতের ভিত্তিতে আমরা শ্রেষ্ঠ বিকল্পই আমরা বেছে নেব। ধরেন যে সরকার যে ঘোষণাপত্রটা পাঠ করেছে এই সংসদে, সেখানের 21 ধারায় বলছে যে যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় 22 অনুচ্ছেদে বলছে, সেহেতু বাংলাদেশের জনগণ সুষ্ঠু সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদ শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধানের ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে। এটাই হলো জনমানুষের আকাঙ্ক্ষা, এটাই হলো। কিন্তু এটা এখন কিভাবে এটা ওই যে অপারেশনালাইজ করা হবে, কিভাবে বাস্তবে রূপায়িত করা হবে, একটা হলো সরকার জোর করে এটা চাপিয়ে দিতে পারে,
আর তার পরিবর্তে যেটা আমরা করার চেষ্টা করেছি আলাপ আলোচনার ভিত্তিতে, একটা ঐক্যমত্যের ভিত্তিতে। যে আপনারা তো ঐকমত্যের কথা বলছেন, এখন তো বলা হচ্ছে যে পার্লামেন্ট এই বিষয়গুলোকে রেটিফাই করবে, মানে পরবর্তী সংসদে এগুলোকে বৈধতা দেবে। কিন্তু এখন যদি 30টা দল চায় যে না, এই সামনের যে সংসদ নির্বাচনটা হবে এটা দ্বিকক্ষ হবে, উচ্চকক্ষে পিয়ার হবে, এটা কি এখনই সম্ভব কিনা? ওটা একটা বিকল্প, অন্য বিকল্পও আছে এবং এই বিকল্পগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব, কোন বিকল্পটা সঠিক হবে এবং কোন বিকল্পটা একটা শক্ত ভিতের উপর দাঁড়াবে এবং কোন বিকল্পটা এই যে সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেই বিষয় নিয়েই আমাদের ঐক্যমত্য হবে। তো এই মানে আপনি প্রশ্নের উত্তরটা দিলেন না, বলছি যে দলগুলো যদি একমত হয় তাহলে কি সামনের নির্বাচন দ্বিকক্ষের হতে পারে? ওই ব্যাপারে তো ঐক্যমত্য হবে। তারা যদি মনে করে এটা এবং এটা যদি আইনসিদ্ধ হয় তাহলে সেভাবেই হবে। একদম শেষ প্রান্তে আছি আমরা এই এখন প্রকাশের, আজকের এখন প্রকাশের। অনেক প্রশ্ন আপনাকে করেছি, সেটা হলো যে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলেন এবং এখন আরপিও সংশোধন ওইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দুইটা বিষয় আপনার কাছে জানতে চাই একদম সংক্ষেপে। সেখানে বলা হচ্ছে যে কোনো আসনে যদি কোনো একটা ভোট কেন্দ্র বিশৃঙ্খল হয়, পুরো ওই আসনটার ভোট বাতিল করতে পারবে, এভাবে সংশোধনটা হচ্ছে। এটা একটা দিক। আরেকটা হলো এটা তারা আরপিওতে আনবে এরকম করে ইঙ্গিত দিয়েছে, এটা তারা আনবে। এটা হয়তো আপনাদের কমিশনের সুপারিশ ছিল কিনা। আরেকটা হলো যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলা ব্যক্তিরা এই নির্বাচনে অযোগ্য হবে। এবং আপনারা আরেকটা কথা বলছিলেন যেটার একই সঙ্গে যেটার বিরোধিতা করছে নির্বাচন কমিশন, যে সীমানা নির্ধারণের জন্য আলাদা কমিশন হবে। এই দুইটা বিষয়ে নির্বাচন কমিশন আপনাদের বিরোধিতা করলো। পুরো আসনে যদি তাদের ওই যে অভিযোগ না থাকে, পুরো আসনের তো বাতিল হওয়ার কথা নয় এবং এই ক্ষমতাটা নির্বাচন কমিশনের আছে, এর মধ্যেই আছে, মানে বর্তমানে আরপিওতেই আছে। আরপিওতে নাই, কিন্তু এটা আমাদের একটা সুস্পষ্ট আদালতের রায় আছে যে নির্বাচনকালীন যদি কোনো গোলমালের কোনো রকম কারচুপির অভিযোগ উঠে তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচনী ফলাফল বাতিল করতে পারবে এবং সেই নির্বাচনী এবং পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে এবং নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের হলো ম্যান্ডেট হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। ওই যে নির্বাচনী এলাকায় যদি কারচুপি হয় তাহলে সেই ক্ষমতা তাদের ওই যে আরপিওতে অন্তর্ভুক্ত না হলেও সেই ক্ষমতা নির্বাচন কমিশনে আছে। নির্বাচন কমিশন এটা করেছে তো, ওই যে যদিও এই ব্যাপারে অনেক প্রশ্ন আছে যে গাইবান্ধার যে ওই নির্বাচনে আরেকটা বিষয় যে মানবতা বিরোধী অপরাধের যাদের মামলা চলছে তারা নির্বাচন অংশ নিতে পারবে? মানবতা বিরোধী অপরাধে তাদের অনেকগুলো মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। তো তারা যারা মানবতা বিরোধী প্রাথমিকভাবে যাদের এই মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে তাদেরকে নির্বাচনে বাতিল করা এটা সংবিধানসম্মত। এটি কিন্তু নির্বাচন কমিশন এর বিরোধিতা করেছে। এখন নির্বাচন কমিশনকে সেটা ভেবে দেখতে হবে। তো এখন আমরা যেটা প্রস্তাব করেছি যে ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের মাধ্যমে স্বল্পকালীন সময়ের জন্য প্রতি জনশুমারির পরে স্বল্পকালীন সময়ের জন্য একটা কমিশন গঠন করে এটা করা হবে যাতে নির্বাচন কমিশন বিতর্কের ঊর্ধ্বে থাকে। আর এই নির্বাচনের জন্য তারা একটা বিশেষায়িত কমিটি করবে, নির্বাচন কমিশনে করে বিশেষায়িত কমিটি বিশেষজ্ঞদেরকে নিয়ে, এবং তারা তাদের প্রস্তাবের ভিত্তিতে যেন এই সীমানা পুনর্নির্ধারণ করে। মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এখন প্রকাশে যুক্ত হবার জন্য এবং অনেক কিছু ব্যাখ্যা করার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ইত্যাদি অনেক বিষয়ে। আমরাও আকাঙ্ক্ষা করি যে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে রাষ্ট্র সংস্কারের জন্য দলগুলো এক ছাতার নিচে আসবেন এবং তারা একটা অর্থবহ সংস্কার বাস্তবায়ন করবেন। তো এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।